সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স দ্বিতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, তোমাদের যাদের বাংলাদেশের অর্থনীতি এই কোর্সটি আছে, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের আরও কিছু বিষয় সম্পর্কে জানব। সেই বিষয়গুলো হচ্ছে: 1 নম্বর, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য। 2 নম্বর, টেকসই উন্নয়ন। 3 নম্বর, বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্য। বিগত বছরের কোশ্চেনগুলো যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখবে যে এই 3টি কোশ্চেনই প্রায় বছরই এসেছে। তাই এই 3টা কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্যগুলো সম্পর্কে জানব। প্রথমে আমি কি পয়েন্টগুলো লিখে নিচ্ছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য। 1 নম্বর, সংজ্ঞাগত পার্থক্য। 2 নম্বর, সামগ্রিক উন্নয়ন। 3 নম্বর, ধারণাগত। 4 নম্বর, পরিমাণগত। 5 নম্বর, প্রক্রিয়া। 6 নম্বর, নীতিগত ধারণা। 7 নম্বর, দীর্ঘকালীন। 8 নম্বর পয়েন্ট, নির্ভরশীলতা। আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি দেশের জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়ের চলমান বৃদ্ধি। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি দেশের মাথাপিছু আয় বৃদ্ধি এবং জাতীয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এটি একটি দীর্ঘকালীন প্রক্রিয়া, যার মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, প্রাতিষ্ঠানিক উন্নতি ঘটে, জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে, সেই সাথে সাথে সামাজিক সম্পদের যথাযথ ব্যবহার সম্ভব হয়। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামগ্রিক উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি দেশের সামগ্রিক উন্নয়নকে বোঝায় না। অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন একটি দেশের মাথাপিছু আয়, জাতীয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আর্থসামাজিক অবস্থার সামগ্রিক উন্নয়নকে প্রকাশ করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধারণাগত।
অর্থনৈতিক প্রবৃদ্ধি একটি সংকীর্ণ ধারণা, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি বিস্তৃত ধারণা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরিমাণগত। অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র সংখ্যাবাচক বা পরিমাণগত বিষয়টিকে বোঝায়, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন পরিমাণগতর সাথে সাথে গুণগত দিকটিকেও নির্দেশ করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রক্রিয়া। অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি একমুখী প্রক্রিয়া, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি বহুমুখী প্রক্রিয়া। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নীতিগত ধারণা। অর্থনৈতিক প্রবৃদ্ধি শুধুমাত্র অর্থনৈতিক একটি ধারণা, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক ধারণার পাশাপাশি এটি হচ্ছে একটি নীতিগত ধারণা, কারণ এখানে জাতীয় উৎপাদন বৃদ্ধির সাথে সাথে এর সুষম বন্টনকেও নিশ্চিত করতে হবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘকালীন। আমরা জানি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে একটি স্বল্পকালীন ধারণা, অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একটি দীর্ঘকালীন ধারণা, কারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা একটি বছরের জিডিপি থেকে অন্য একটি বছরের জিডিপির মাধ্যমে আমরা বের করে থাকি, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে যেখানে আমরা মাথাপিছু আয় বৃদ্ধির সাথে সাথে আমরা অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলোকেও আমরা এখানে বিবেচনা করি। 8 নম্বর পয়েন্ট হচ্ছে নির্ভরশীলতা। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্থনৈতিক উন্নয়নের উপর নির্ভরশীল নয়, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর নির্ভরশীল, কারণ একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে দেশের অন্যান্য যে আর্থসামাজিক অবস্থা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থসামাজিক যে অবস্থা সেটার একটা উন্নয়ন করতে হবে। এই হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য। আমরা এখন টেকসই উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে জানব। টেকসই উন্নয়ন বলতে ওই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডকে বোঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রার পাশাপাশি প্রকৃতি এবং বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপর কোনো ধরনের বাজে প্রভাব পড়ে না। টেকসই উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে আগামীর চাহিদা বা প্রয়োজনের কথা মাথায় রেখে বর্তমান চাহিদা বা প্রয়োজনকে মেটানো। টেকসই উন্নয়নের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমি এই বৈশিষ্ট্যগুলো লিখছি। টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য। 1 নম্বর, খাদ্য, বস্ত্র, বাসস্থান, পানি, স্বাস্থ্য ও শিক্ষার প্রয়োজন মিটিয়ে জীবনযাত্রার মান বৃদ্ধি। 2 নম্বর, জনসংখ্যাকে একটি নির্দিষ্ট সীমায় ধরে রাখা। 3 নম্বর, জৈব সম্পদ এমনভাবে আহরণ করা যা প্রকৃতি সেই সময়ে পুনর্নবায়ন করে।
4 নম্বর বৈশিষ্ট্য, খনিজ সম্পদের ক্ষেত্রে রিসাইক্লিংকে এর উপর জোর দেয়া। 5 নম্বর, প্রাকৃতিক সম্পদকে নিয়ন্ত্রণে আনা। 6 নম্বর, জল ও বায়ু দূষণকে নিয়ন্ত্রণে আনা। 7 নম্বর, আন্তর্জাতিক ক্ষেত্রে সহযোগিতার উপর জোর দেয়া। 8 নম্বর, গ্রাম উন্নয়নের উপর জোর দেয়া। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ভূমির সুষম ব্যবহার। 10 নম্বর, আয় পুনর্বন্টনের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ। তাহলে এই হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে বৈশিষ্ট্যগুলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো সেগুলোকে মিটিয়ে মানুষের জীবনযাত্রার মানকে বৃদ্ধি করতে হবে। তারপর জনসংখ্যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখতে হবে। জৈব সম্পদ বা প্রকৃতিতে যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদ, সেগুলোকে আহরণ করতে হবে এবং সেগুলোকে পুনর্নবায়ন করতে হবে। এরপরে আছে যে যতটা সম্ভব পানি দূষণ এবং বায়ু দূষণকে কমিয়ে ফেলতে হবে। তারপর আন্তর্জাতিক যে সহযোগিতা সেটার উপর জোর দিতে হবে। গ্রামের উন্নয়নের উপর জোর দিতে হবে যাতে গ্রামের মানুষরা শহরমুখী না হয়। তারপর হচ্ছে ভূমির যে সুষম ব্যবহার সেটাকে নিশ্চিত করতে হবে, যে ভূমির ব্যবহার যেন পরিকল্পিত হয় সেটার উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেই সাথে সাথে লাস্ট যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে জাতীয় উৎপাদন বাড়বে, মাথাপিছু আয় বাড়বে, সেই সাথে সাথে এই আয়ের যেন সুষম বন্টন হয় যার মাধ্যমে একটি দেশের দারিদ্র্যকে পুরোপুরি দূর করা যাবে। এই হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বৈশিষ্ট্যগুলো। টেকসই উন্নয়নের এই বৈশিষ্ট্যগুলো ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক প্রকাশিত তাদের আওয়ার কমন ফিউচার নামক গ্রন্থে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করেছে। আমি সূত্রটি লিখে দিচ্ছি। WCED কর্তৃক প্রকাশিত আওয়ার কমন ফিউচার নামক গ্রন্থে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করা হয়েছে। আমরা এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস সম্পর্কে জানব। জাতিসংঘ কর্তৃক মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসকে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।
এর মেয়াদ ধরা হয়েছে 2016 থেকে 2030। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত বিভিন্ন দেশের সরকার প্রধানগণ মিলে 17টি লক্ষ্যমাত্রা এবং 169টি লক্ষ্য নিয়ে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে যে 17টি লক্ষ্যমাত্রা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এতে উল্লেখিত 17টি লক্ষ্যমাত্রা হলো: 1 নম্বর, দারিদ্র্য বিমোচন। 2 নম্বর, ক্ষুধা মুক্তি। 3 নম্বর, সুস্বাস্থ্য। 4 নম্বর, মানসম্মত শিক্ষা। 5 নম্বর, লিঙ্গ সমতা। 6 নম্বর, সুপেয় পানি ও পয় নিষ্কাশন। 7 নম্বর, নবায়নযোগ্য জ্বালানি। 8 নম্বর, কর্মসংস্থান। 9 নম্বর, উন্নত অবকাঠামো। 10 নম্বর, বৈষম্য হ্রাস। 11 নম্বর, টেকসই নগর ও সম্প্রদায়। 12 নম্বর, সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার। 13 নম্বর, জলবায়ু পরিবর্তন। 14 নম্বর, ভূমির টেকসই ব্যবহার। 15 নম্বর, টেকসই মহাসাগর। 16 নম্বর, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান। 17 নম্বর, বৈশ্বিক অংশীদারিত্ব। এই হচ্ছে আমাদের SDG বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। আমরা এখন বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানব। প্রথমে আমি পয়েন্টগুলো লিখে নিচ্ছি।
বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, কৃষি নির্ভর অর্থনীতি। 2 নম্বর, অনুন্নত কৃষি। 3 নম্বর, শিল্পে অনগ্রসরতা। 4 নম্বর, স্বল্প মাথাপিছু আয়। 5 নম্বর, মূলধনের স্বল্পতা। 6 নম্বর, শিক্ষার হার কম। 7 নম্বর, বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। 8 নম্বর, বেকার সমস্যা। 9 নম্বর, কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাব। 10 নম্বর, প্রতিকূল সামাজিক পরিবেশ। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতি এখনো মূলত কৃষি নির্ভর, কারণ আমাদের মোট যে শ্রমশক্তি তার 2/3 এখনো কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ তারা তাদের প্রধান জীবিকাই হচ্ছে কৃষি। এবং আমরা জানি যে আমাদের কৃষিতে ছদ্ম বেকারত্ব আছে, যেখানে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মানুষ সেখানে কৃষি কাজ করছে, যেটুকু শ্রমিক প্রয়োজন তার চেয়ে অনেক বেশি শ্রমিক সেখানে কাজ করছে, যাদের আসলে প্রান্তিক যে উৎপাদন সেটা হচ্ছে শূন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অনুন্নত কৃষি। বাংলাদেশের কৃষি এখনো অনেক অনুন্নত, কারণ অধিকাংশ কৃষকই হচ্ছে নিরক্ষর। সেই সাথে সাথে আধুনিক যে চাষাবাদ পদ্ধতি তা কৃষিক্ষেত্রে প্রয়োগ করা যাচ্ছে না, কারণ যেহেতু এখানে জমিগুলো অনেক বেশি খণ্ড বিখণ্ড, যার ফলে উন্নত যে চাষাবাদ পদ্ধতি সেটা এখানে প্রয়োগ করা যাচ্ছে না, এবং যে কারণে বাংলাদেশের কৃষি এখনো অনেক বেশি অনুন্নত। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিল্পে অনগ্রসরতা। আমাদের যে মোট জিডিপি তার 35.36% আসে শিল্প থেকে, 51% আসে সেবা খাত থেকে, এবং 13.35% আসে কৃষি থেকে। কিন্তু উন্নত বিশ্বের যদি আমরা দেখি যে উন্নত বিশ্বে শিল্প খাত থেকে জিডিপির মূল অংশটা আসে, কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে সেবা খাত থেকে জিডিপির বেশিরভাগটা আসছে, যার ফলে এখানে দেখা যাচ্ছে যে শিল্পে অনগ্রসরতা আছে জন্যই সেবা খাত থেকে বেশি জিডিপির শতাংশটা আসছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে স্বল্প মাথাপিছু আয়। বর্তমানে আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2064। অনেক অর্থনীতিবিদ মনে করেন যে একটি দেশ উন্নত হতে হলে মাথাপিছু আয় $12,000 থেকে $15,000 মধ্যে হতে হবে, কিন্তু অনেক অর্থনীতিবিদ মনে করেন যে এটা 25,000 হলে তাহলে সেটাকে উন্নত দেশ হিসেবে গণ্য করা যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মাথাপিছু আয় উন্নত দেশের চেয়ে অনেক কম।
5 নম্বর পয়েন্ট হচ্ছে মূলধনের স্বল্পতা। বাংলাদেশের মৌলিক যে অর্থনৈতিক সমস্যাগুলো তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে মূলধনের স্বল্পতা। আমাদের এখানে সঞ্চয়ের যে হার সেটা হচ্ছে 29 থেকে 30.5%, কিন্তু এই যে সঞ্চিত অর্থ এটা পুরোটাই কিন্তু বিনিয়োগ হয়ে যাচ্ছে না, যে কারণে দেখা যাচ্ছে যে একটা মূলধনের স্বল্পতা সৃষ্টি হচ্ছে। যদি এই সঞ্চয়টা পুরোটা বিনিয়োগ হতো তাহলে কিন্তু অর্থনীতিতে সেটা একটা গতি সঞ্চার করতো, যেহেতু এটা বিনিয়োগ হচ্ছে না যে কারণে দেখা যাচ্ছে যে অর্থনীতি সেভাবে আগাতে পারছে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষার হার কম। বর্তমানে আমাদের শিক্ষার হার হচ্ছে 74.7%, এটা হচ্ছে বিবিএস এর সূত্র মতে, যেখানে উন্নত বিশ্বের শিক্ষার হার হচ্ছে 90 থেকে 100%, যেখানেও দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষার হারটা উন্নত দেশের তুলনায় যথেষ্ট কম। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা। বর্তমানে আমাদের মাথাপিছু যে ঋণের পরিমাণ তা হচ্ছে 13,160 টাকা, এবং যেটা হচ্ছে জিডিপির 13.34%। এবং আমাদের উন্নয়ন বাজেটের এক সময় স্বাধীনতা পরবর্তীকালে 84% আসতো বৈদেশিক ঋণ থেকে, যেটা 8-9 সালে ছিল 50% মতো, কিন্তু বর্তমানে যেটা কমে এসেছে, এখন বর্তমানে 29% হচ্ছে উন্নয়ন বাজেটের 29% হচ্ছে বৈদেশিক সাহায্য নির্ভর। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বেকার সমস্যা। বিবিএস এর সূত্র মতে করোনা আগে দেশে বেকারের সংখ্যা ছিল 27 লাখ, এবং যেটা ছিল 4.2%। তবে বিবিএস এর ধারণা মতে যে বর্তমানে এটা 10% বেড়ে যেতে পারে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে কারিগরি জ্ঞান ও প্রযুক্তির অভাব। বাংলাদেশে কারিগরি জ্ঞান এবং প্রযুক্তির যথেষ্ট অভাব রয়েছে, এটিও আমাদের বাংলাদেশের মৌলিক যে অর্থনৈতিক সমস্যা তার একটি অন্যতম সমস্যা। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিকূল সামাজিক পরিবেশ। বাংলাদেশে এখনো বিভিন্ন জায়গায় কুসংস্কার আছে, ধর্মীয় গোঁড়ামি আছে, বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, এসব কারণেও দেখা যাচ্ছে যে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই হচ্ছে আমাদের মৌলিক যে অর্থনৈতিক সমস্যা সেগুলো। এত কিছুর পরও আমরা আশাবাদী হতে পারি যে আমাদের বাংলাদেশ করোনাকালীন সময় আমরা প্রবৃদ্ধিতে একটা সন্তোষজনক অবস্থায় রয়েছি, এবং বিভিন্ন সেক্টরে বাংলাদেশ উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে, এবং বর্তমানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে। এছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের কাছে বাংলাদেশ এখন একটি রোল মডেল হিসেবে গণ্য হচ্ছে, যে কারণে আমাদের অর্থনীতির বিভিন্ন দিক দিয়ে একটা সমৃদ্ধিশালী অবস্থায় পৌঁছে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।